ট্রাম্পের সফরে হাজার কোটি ডলারের অস্ত্র কিনলেও আলোচনা নেই গাজা ইস্যুতে। ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা কেন আরবদের? পাকিস্তানের কূটনীতিককে বহিষ্কার করল ভারত, নিজেদের গোয়েন্দা দুর্বলতা ঢাকতে নাকি আবারও সংঘাতে জড়াতে চায় দিল্লি? বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান হলো F-22 র্যাপটার। কেন এটি এত ভয়াবহ? একমাত্র কোন দেশের কাছে আছে এটি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ফিলিস্তিনিদের সাথে কি আবারও বিশ্বাসঘাতকতা করল আরব বিশ্ব? আবারও কি ফিলিস্তিনিদের রক্তের বদলে কেবল নিজেদের স্বার্থ দেখল তারা? এমন প্রশ্ন উঠেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে। ট্রাম্পকে খুশি করতে আমেরিকার কাছ থেকে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র কিনলেও গাজায় আগ্রাসন বন্ধে অভুক্ত ফিলিস্তিনিদের খাবার দেয়া নিয়ে একটি বাক্যও প্রকাশ্যে শুনতে পাওয়া যায়নি। ট্রাম্পের সফরে গাজা ইস্যুতে আলোচনা হবে গোটা মুসলিম বিশ্বের নজর সেদিকে থাকলেও ফলাফল শূন্য। কেন সৌদি আরব ও কাতার ফিলিস্তিনি ইস্যুতে জোরালো অবস্থান নিল না? কোন স্বার্থে? রিফাত জামানের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। শুধু ফিলিস্তিনিরাই নয়, গোটা মুসলিম বিশ্ব তাকিয়েছিল সৌদি আরবের রিয়াদে ছুটে যাওয়া এসব আরব নেতাদের দিকে। বুধবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে রিয়াদে যান সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের রাষ্ট্রপ্রধানরা। মুসলিম বিশ্বের আশা ছিল এবার হয়তো গাজায় চলমান ইসরায়েলি নৃশংস আগ্রাসন বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানাবেন তারা। এবার হয়তো খাবার পাবে অভুক্ত গাজাবাসী, আর এবার হয়তো থামবে নিরীহ ফিলিস্তিনি গণহত্যা। কিন্তু 2 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তেমন কোনো ঘোষণা আসা তো দূরে থাক, গাজা ইস্যুতে প্রকাশ্যে কোনো শব্দই উচ্চারণ করলেন না আল-খাল্লায় থাকা এসব আরব নেতারা। বরং ফিলিস্তিনিদের রক্তকে রীতিমতো উপেক্ষা করে তাদের সাথে আবারও বিশ্বাসঘাতকতা করল সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ আরব বিশ্বের দেশগুলো। গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসির সামিটের নামে বৈঠক করলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, উদ্ধার করলেন নিজেদের স্বার্থ। এরই মধ্যে আমেরিকার কাছ থেকে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র কিনতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে চুক্তি করেছে সৌদি আরব ও কাতার। হয়েছে বিপুল পরিমাণ অর্থের বাণিজ্য চুক্তিও। আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করতে তাকে $40 কোটি মূল্যের উড়োজাহাজ উপহার দিল কাতার। দেয়া হলো কখনো বেগুনি, আবার কখনো লাল রঙের কার্পেটে রাজকীয় অভ্যর্থনা। কিন্তু গাজা ইস্যুতে হলো না কোনো আলোচনা। একে ফিলিস্তিনিদের পেছনে ছুরি মারার শামিল বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজার বদলে বরং ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে অনেক বেশি তৎপর দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কে যাবেন কিনা, না গেলে কি হবে, তা নিয়েই সাংবাদিকদের নানা তথ্য দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনা হয়েছে ইরানের পারমাণবিক ইস্যুতেও, আর সিরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলেন তিনি। তবে বন্ধু ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত জুড়ে দিলেন সিরিয়াকে। যদিও ইসরায়েল সফরে যাচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু গাজা আগ্রাসন বন্ধের বিষয়ে কোনো মন্তব্যই করলেন না তিনি। অথচ প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মাঝেই বুধবার নতুন করে 100-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। পশ্চিমা বিশ্ব, আরব বিশ্ব কেউই দাঁড়ালো না ফিলিস্তিনিদের পাশে। তারপরও অসহায় গাজাবাসীর আশা, ইসরায়েলকে থামাতে হয়তো পদক্ষেপ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তাদের বন্ধু ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের শর্তে। ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় প্রথমে স্বস্তি জানালেও পরে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের শর্তে বেশ চিন্তায় পড়েছেন সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের অধিবাসীরা। অবশ্য দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার অর্থনীতি, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা সবকিছুই প্রায় ভেঙে পড়েছিল। তাই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণায় আশার আলো দেখছে দেশটির সাধারণ মানুষ। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। I will be ordering the cessation of sanctions against Syria in order to give them a chance at greatness. সিরিয়ার জনগণ বহু বছর ধরে যুদ্ধ ও ধ্বংসের শিকার হয়েছে। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। ট্রাম্পের এই এক বক্তব্যেই তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। সিরিয়ায় 2011 সালের গৃহযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞাগুলো সিরিয়ার অর্থনীতি, বাণিজ্য আর বৈদেশিক সম্পর্ক সবকিছুকেই একরকম অবরুদ্ধ করে রেখেছিল। তবে ট্রাম্পের এই বক্তব্য শুনে অনেকে ভাবছেন, তবে কি বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের খেলা? মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই সফরেই রিয়াদের এক বিনিয়োগ ফোরামে তিনি জানান, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। ট্রাম্পের ভাষ্য, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তিনি। সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো আরোপিত হয়েছিল আসাদ সরকারের বিরুদ্ধে, যার পতন ঘটে গত বছর। এখন সিরিয়ার নেতৃত্বে আছেন আহমেদ আল সারা। নতুন এই সরকারের সাথে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিচ্ছে। বুধবার সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে। ট্রাম্পের ঘোষণার পর সিরিয়া জুড়ে দেখা গেছে স্বস্তির ছাপ। সিরিয়ার দামেস্ক, আলেপ্পো, হোমস এবং লাটাকিয়া শহরের বাসিন্দারা হাসিমাখা মুখে বেরিয়ে পড়েন রাস্তায়। ছোট ছোট দলে লোকজন রাস্তায় দাঁড়িয়ে একে অপরকে আলিঙ্গন করেন। এ সময় আলেপ্পোর রাস্তায় তরুণ তরুণীদের সিরিয়ার পতাকা হাতে নাচতে দেখা যায়। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার অর্থনীতি, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা সবকিছুই প্রায় ভেঙে পড়েছিল। ফলে ট্রাম্প প্রশাসনের এমন ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন দেশটির সাধারণ মানুষ। যদি সত্যি নিষেধাজ্ঞা উঠে যায় তবে এটা নিঃসন্দেহে খুবই ইতিবাচক একটা পদক্ষেপ। আমরা আশাবাদী, কারণ মানুষ সত্যি খুব ক্লান্ত। শেষ কয়েক বছর আমাদের জন্য ভীষণ কঠিন ছিল, তাই আমরা শুধু চাই এবার যেন ভালো কিছু ঘটে। ট্রাম্পের এই ঘোষণা যেমন সিরিয়ার জন্য নতুন আশার বার্তা, তেমনি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণেও বড় পরিবর্তনের ইঙ্গিত। তবে ইসরায়েলের জন্য এটি হতে পারে কিছুটা উদ্বেগের বিষয়, কারণ আসাদের পতনের পর তারা সিরিয়ায় কিছু ভূখণ্ড দখলে অগ্রগতি অর্জন করেছে। সব মিলিয়ে সামনের দিনগুলোতে সিরিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান মধ্যপ্রাচ্য সফরে $600 বিলিয়ন ঐতিহাসিক এক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এই চুক্তির আওতায় আছে প্রতিরক্ষা, জ্বালানি প্রযুক্তি, মহাকাশ সহ অন্যান্য খাত। এর মাঝে কেবল প্রতিরক্ষা খাতেই $142 বিলিয়ন চুক্তি হয়েছে, যা এ যাবৎকালের ইতিহাসে এই দুই দেশের মধ্যে সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। উপসাগরীয় দেশগুলোতে চলমান সফরের শুরুতেই তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হাত ধরেই ঐতিহাসিক এক চুক্তির মধ্য দিয়ে ইতিহাসের নতুন মোড়ে উপনীত যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগে সম্মত হয়েছে সৌদি আরব। শুধু তাই নয়, আগামী কয়েক মাসে মার্কিন অর্থনীতিতে সৌদি বিনিয়োগ $1 ট্রিলিয়ন উন্নীত হবে বলে জানিয়েছে রিয়াদ। 13 মে মঙ্গলবার রিয়াদে ঐতিহাসিক ওই চুক্তি স্বাক্ষর করেন ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। হোয়াইট হাউস জানিয়েছে এর আওতায় আছে $120 বিলিয়ন বিশাল অঙ্কের একটি প্রতিরক্ষা চুক্তি। অর্থাৎ ওয়াশিংটনের কাছ থেকে $142 বিলিয়ন সমরাস্ত্র কিনবে রিয়াদ। এটি কেবল যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মাঝে হওয়া এ যাবৎকালের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তিই নয়, যুক্তরাষ্ট্রের একক ইতিহাসেও কোনো দেশের সাথে হওয়া সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, $600 বিলিয়ন এ চুক্তির আওতায় আছে প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি, মহাকাশ সহ অন্যান্য খাত। প্রতিরক্ষা চুক্তির আওতায় আছে মোট 5টি খাত। এগুলো হলো বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। এসব ছাড়াও ওই চুক্তির আওতায় সৌদি আরবের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য সৌদি সেনাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। একই সাথে সহায়তা করা হবে দেশটির সামরিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সামরিক চিকিৎসা সেবার উন্নয়নে। $600 বিলিয়ন এই চুক্তিকে যুগান্তকারী আখ্যা দিয়ে হোয়াইট হাউস বলেছে, এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক এক স্বর্ণালী অধ্যায়ে প্রবেশ করল। চুক্তি স্বাক্ষরের পর সৌদি যুবরাজ বলেন, বন্ধুত্বপূর্ণ দুই দেশ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে বরাবরই দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আগামীতে তা আরও শক্তিশালী করা হবে। একই সাথে দুই দেশের মধ্যে বাড়ানো হবে কৌশলগত সম্পর্ক। অন্যদিকে এই চুক্তি স্বাক্ষরে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প মোহাম্মদ বিন সালমানকে অসাধারণ একজন মানুষ বলে অভিহিত করেন। সৌদি আরব চমৎকার এক দেশ বলেও অভিহিত করেন তিনি।
চলমান সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের পরিকল্পনা থাকলেও মিত্র দেশ ইসরায়েল সফরের পরিকল্পনা নেই ট্রাম্পের। এই সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্টের অগ্রাধিকারের তালিকায় ইসরায়েলের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এবার পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করল ভারত। নয়াদিল্লির অভিযোগ, তিনি কূটনৈতিক শিষ্টাচার ভেঙে জড়িয়েছেন গুপ্তচর বৃত্তিতে। 24 ঘন্টার মধ্যে তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, পেহেলগাম হত্যাকাণ্ড ইস্যুতে নিজেদের গোয়েন্দা ব্যর্থতা ও কৌশলগত দুর্বলতা ঢাকার চেষ্টায় এই সিদ্ধান্ত। দুই দেশের মধ্যে সাময়িক দুর্বল যুদ্ধবিরতির মাঝে এমন বহিষ্কার আবারও পরমাণু ক্ষমতাধর দুই দেশের সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। অঞ্চল জুড়ে বাড়ছে উত্তেজনা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সীমান্তে ভয়াবহ সামরিক সংঘাতের পর যখন পাক ভারত যুদ্ধবিরতি কার্যকর বলে মনে হচ্ছে, ঠিক তখনই এক পাকিস্তানি কূটনীতিককে 24 ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, নয়াদিল্লিতে নিযুক্ত ওই কর্মকর্তা কূটনৈতিক মর্যাদার সাথে অসঙ্গত কার্যকলাপে জড়িত ছিলেন। গত 13ই মে মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে ডিপ্লোমেট বহিষ্কারের তথ্য জানায় ভারতীয় কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বলছেন, গুপ্তচর বৃত্তির অভিযোগে কূটনীতিক বহিষ্কার দিল্লির কৌশলগত দুর্বলতা ঢাকার একটি ব্যর্থ চেষ্টা হতে পারে। সাময়িক যুদ্ধবিরতির মধ্যে এমন সিদ্ধান্ত সামনে আনছে দুই প্রতিবেশী দেশের ক্রমবর্ধমান তিক্ততার চিত্র। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যে কোনো সময় জ্বলে উঠতে পারে অস্থায়ী অস্ত্রবিরতির ছায়ায় চাপা পড়া দীর্ঘস্থায়ী সংঘাতের আগুন। পাকিস্তান হাইকমিশনের অবাঞ্ছিত ঘোষিত কর্মকর্তাকে কেন ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে কিংবা কোন ধরনের কার্যক্রমের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি নয়াদিল্লি। অভিযুক্ত ব্যক্তির আনুষ্ঠানিক পরিচয় পদবি প্রকাশও করেনি কোনো পক্ষ। তবে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এর একটি প্রতিবেদনে বলা হয়, গুপ্তচর বৃত্তির অভিযোগে পাক কূটনীতিককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক সংঘাত শুরুর আগে থেকেই দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত, নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য বন্ধ, সামরিক উপদেষ্টাদের সরিয়ে আনা, কূটনীতিক সংখ্যাহ্রাস, সীমান্ত পয়েন্ট বন্ধ সহ দুই দেশই নিয়েছে পাল্টাপাল্টি পদক্ষেপ। অশান্ত পরিস্থিতির মাঝেই গত 13ই মে ভারতের সীমান্তবর্তী প্রদেশ পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত আক্রান্ত হলে কোনোরকম পূর্বাভাস ছাড়াই পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীদের ধ্বংস করার হুঁশিয়ারি দেন তিনি। ভারতীয় সেনাবাহিনীর মনোবল বৃদ্ধির জন্য এমন বক্তব্য দেয়া হলেও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পর এমন মন্তব্য আঞ্চলিক উত্তেজনা কমানোর বদলে উস্কে দিতে পারে পুরনো শত্রুতা। পাক সেনাবাহিনীকে আপনারা দেখিয়ে দিয়েছেন, পাকিস্তানে এমন কোনো জায়গা নেই যেখানে সন্ত্রাসীরা নিরাপদে বসে নিঃশ্বাস নিতে পারে। আমরা তাদের ঘরের ভেতরে ঢুকে আঘাত করব। আমাদের বিমান বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসীদের ঘাঁটি টার্গেট করে হামলা চালিয়েছে। 20 থেকে 25 মিনিটের মধ্যেই সীমান্তের ওপারে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত করেছেন আপনারা। এই অভিযানের সময় ভারতীয় 3 বাহিনীর মধ্যে অসাধারণ সমন্বয় দেখা গেছে। সমুদ্রে আধিপত্য দেখিয়েছে নৌবাহিনী, সীমান্তকে মজবুত রেখেছে সেনাবাহিনী, আর আক্রমণের পাশাপাশি প্রতিরক্ষা দিয়েছে বিমান বাহিনী। এটাই নতুন ভারত। এই ভারত শান্তি চায়, কিন্তু মানবতা আক্রান্ত হলে এই ভারত জানে কিভাবে শত্রুকে ধ্বংস করতে হয়। চলমান যুদ্ধবিরতি প্রকৃত অর্থে কতটা কার্যকর সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও অব্যাহত দুই পক্ষের গোলাগুলি। উত্তেজনা কমাতে পাক ভারত পারস্পরিক যোগাযোগ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও পাকিস্তানের স্থানীয় বাসিন্দাদের ধারণা, পরিস্থিতি উত্তপ্ত থাকার জন্য মোদী সরকারই দায়ী। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেছেন। আন্তর্জাতিক নিয়মকানুনের তোয়াক্কা করতে রাজি নন তিনি। মোদীর উচিত আন্তর্জাতিক পর্যায়ে যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে সেটার প্রতি সম্মান দেখানো। তিনি সেটা না করেন আর ভারত পাকিস্তানের মধ্যে সত্যিকারের যুদ্ধ শুরু হয়, তাহলে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটবে। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী বিতর্কিত কাশ্মীর ইস্যুর সমাধান হওয়া দরকার, কিন্তু মোদী সরকার সহ ভারতীয় যে সরকারি ক্ষমতা এসেছে তারা কেউই সমাধান চায়নি। কাশ্মীরে লক্ষ লক্ষ মানুষের অধিকার হরণ করা হচ্ছে। পাকিস্তান সবসময় তাদের নৈতিক সমর্থন দিয়ে এসেছে।
আর আগামীতেও দেবে। পাকিস্তান হুমকি দিয়েছে ভারত যদি আবার হামলা চালায় তবে কঠোর জবাব দেয়া হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, সন্ত্রাস ও সংলাপ একসাথে চলতে পারে না। দুই দেশের সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হলেও পুরোদমে চলছে কূটনৈতিক ও অর্থনৈতিক পাল্টাপাল্টি ব্যবস্থা গ্রহণ। যুদ্ধবিরতির নামে উভয় পক্ষ শান্তির বার্তা দিচ্ছে ঠিকই, তবে এখনও শেষ হয়নি শত্রুতার রেশ। এর মধ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারত থেকে পাকিস্তানি কূটনীতিক বহিষ্কারের ঘটনা তৈরি করতে পারে নতুন জটিলতা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে একজন করে বন্দি বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হয়েছে। বন্দি দুজনই দুদেশের নিরাপত্তা বাহিনীর সদস্য। পাকিস্তান তাদের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান পূর্ণম কুমার শকে হস্তান্তর করে। তিনি গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত দিয়ে অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। অন্যদিকে পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদ উল্লাহকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত। বুধবার সকাল 10:30টার দিকে পাঞ্জাবের অমৃতসরের আটারি যৌথ চেকপোস্ট দিয়ে শান্তিপূর্ণভাবে হস্তান্তর কর্মকাণ্ড সম্পন্ন হয়। হস্তান্তরের প্রক্রিয়া শান্তিপূর্ণ ও দুদেশের রীতি মেনে হয়েছে বলে জানিয়েছে দুই দেশের গণমাধ্যম। আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি হলো যুদ্ধবিমান। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান কোনটি? সেটি হলো F-22 র্যাপ্টর, যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে শব্দের চেয়ে দ্রুত আঘাত হানতে পারে, যার আক্রমণ দক্ষতার ধারে কাছে নেই কেউ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই বিমানটি শুধু একটি দেশের কাছেই আছে। কার কাছে আছে এই বিমান? ভয়ঙ্কর এই যুদ্ধবিমান নিয়ে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান কোনটা? কোন দেশের কাছে আছে সেই বিমান? আধুনিক বিশ্বে যুদ্ধের জয় পরাজয় অনেকটাই নির্ভর করে একটি দেশের বিমান বাহিনীর সক্ষমতার উপর। আর এই বিষয়টি মাথায় রেখে যুক্তরাষ্ট্র তৈরি করেছে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান F-22 র্যাপ্টর। সামরিক বিশেষজ্ঞরা এই ফাইটারকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করে থাকেন। বিমানের নকশা, প্রযুক্তি, গতি, স্টেলথ সক্ষমতা এবং আক্রমণ দক্ষতা এতটাই উন্নত যে আজ পর্যন্ত এর প্রতিদ্বন্দ্বিতায় আসেনি কোনো যুদ্ধবিমান। F-22 র্যাপ্টর একটি পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টেলথ ফাইটার, যা মূলত এয়ার সুপিরিয়রিটির জন্য তৈরি। এর নির্মাতা যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। এই বিমান প্রথমবারের মতো আকাশে ওড়ে 1997 সালে এবং 2005 সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। যুদ্ধবিমানটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর স্টেলথ প্রযুক্তি, যার ফলে এটি শত্রুর রাডারে ধরা পড়ে না বললেই চলে। F-22 এর বডি ডিজাইন এবং কোয়াটিং প্রযুক্তি এমনভাবে তৈরি যা একে প্রায় অদৃশ্য করে ফেলে শত্রুর রাডারে। তাছাড়া এর সুপার ক্রুজ সক্ষমতা রয়েছে, যার অর্থ হলো এটি শব্দের গতির চেয়ে বেশি গতি বজায় রাখতে পারে কোনো অতিরিক্ত আফটারবার্ন ছাড়াই। ঘন্টায় সর্বোচ্চ 2414 কিলোমিটার গতি তুলতে সক্ষম বিমানটি, যা শব্দের গতির চেয়েও 2.25 গুণ বেশি। ক্ষমতার দিক থেকে F-22 এর রয়েছে M120 এবং M9 সাইডওয়াইন্ডারের মতো দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল ব্যবহারের সক্ষমতা। এছাড়া এতে 20 মিলিমিটারের ভ্যালকন কামান রয়েছে। F-22 একযোগে আকাশে একাধিক টার্গেট শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। এটি একই সাথে ডগ ফাইট বা নিকটবর্তী যুদ্ধ এবং দূরপাল্লার সংঘর্ষে পারদর্শী। আধুনিক সেন্সর ফিউশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং এভিওনিক্স F-22কে একটি ফ্লাইং কিলার মেশিনে রূপান্তরিত করেছে। F-22 র্যাপ্টর একবার জ্বালানি নিলে 2960 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, তবে এটি মিড-এয়ার ফুয়েলিংয়ের মাধ্যমে বাড়াতে পারে এর পাল্লা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই বিমানটি কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে। এটি কোনো মিত্র দেশকে রপ্তানি করা হয়নি, যা একে আরও রহস্যময় এবং বিশেষ করে তুলেছে। এমনকি যুক্তরাষ্ট্র কংগ্রেস 2006 সালে আইন করে এর রপ্তানি নিষিদ্ধ করে। প্রতিষ্ঠাতা কোম্পানির তথ্য মতে F-22 র্যাপ্টর নির্মাণে খরচ হয় প্রায় $350 মিলিয়ন মার্কিন ডলার, যদিও একটি ইউনিটের মূল্য আনুমানিক $150 মিলিয়ন মতো। কিন্তু এর গবেষণা, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ খরচ যোগ করলে পুরো প্রোগ্রামের ব্যয় দাঁড়ায় বিলিয়ন ডলারে। F-22 র্যাপ্টরকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান বলা হয় এজন্য যে এটি এখন পর্যন্ত বাস্তবে কোনো যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়নি।
ন্যাশনাল ইন্টারেস্টের সূত্র মতে বিশ্বের অন্যান্য উন্নত যুদ্ধবিমান যেমন রাশিয়ার SU-57 বা চীনের J-20 এখনও F-22 এর সমতুল্য নয় বলে সামরিক বিশ্লেষকরা মনে করেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বলছে F-22 হচ্ছে এমন একটি অস্ত্র যা যুক্তরাষ্ট্রকে যে কোনো আধুনিক যুদ্ধে আকাশের সর্বোচ্চ আধিপত্য প্রদান করতে পারে। আর এ কারণে হয়তো সামরিক বিশ্লেষকদের অনেকে আজও F-22 র্যাপটরকে বিশ্বের ডেডলিয়েস্ট ফাইটার জেট বলে থাকেন। ইমরান মাহমুদ, বাংলাভিশন। আফগান নাগরিকদের জন্য অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা TPS বাতিলের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে প্রায় 11,000 আফগান নাগরিক TPS এর আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রশাসনের দাবি, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তাদের দেশে ফেরত পাঠানো এখন নিরাপদ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার যুক্তরাষ্ট্রে আশ্রিত আফগান নাগরিকদের জন্য অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা TPS বাতিল করছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে TPS এর আওতায় যুক্তরাষ্ট্রে প্রায় 11,000 আফগান নাগরিক অবস্থান করছেন। 12 মে আনুষ্ঠানিকভাবে আফগান নাগরিকদের জন্য এই সুরক্ষা ব্যবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। CBS নিউজের তথ্য অনুসারে প্রশাসনের দাবি, আফগানিস্তানে বর্তমান সরকারের অধীনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটেছে, তাই সেখানে নাগরিকদের এখন ফেরত পাঠানো নিরাপদ। ফলে বাইডেন প্রশাসনের অধীনে যেসব ব্যক্তিকে অস্থায়ী সুরক্ষা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস TPS প্রদান করা হয়েছিল, সেই সুরক্ষা এখন প্রত্যাহার করা হচ্ছে। TPS মূলত এক ধরনের ফেডারেল আইনগত ব্যবস্থা। এটি তখন প্রয়োগ করা হয় যখন কোনো বিদেশি নাগরিকের গৃহযুদ্ধ, সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো গুরুতর সংকটকালীন পরিস্থিতিতে নিজ দেশে ফিরে যাওয়া নিরাপদ নয়। এই আইনের আওতায় যেসব দেশের অবস্থা বিপজ্জনক বলে বিবেচিত হয়, সেখানকার বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোম বলছেন, আফগানিস্তানে এখন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটেছে। দেশটির অর্থনীতি আগের তুলনায় স্থিতিশীল। এই কারণে আফগান নাগরিকদের জন্য আর টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস TPS প্রয়োগযোগ্য নয়। তিনি আরও বলেন, TPS এর মেয়াদ 20 মে শেষ হচ্ছে। এই সিদ্ধান্ত 12 জুলাই থেকে কার্যকর হবে। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের মতে, আফগানিস্তানে বর্তমানে চলমান মানবিক সংকট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানো ব্যক্তিদের পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠতে পারে। তবে নোমের দাবি, চীনা পর্যটকদের আগমন ও দেশের শান্তিপূর্ণ পরিবেশ আফগানিস্তানে একটি স্থিতিশীল পরিস্থিতিরই প্রতিচ্ছবি। তিনি আরও বলেন, আগের তুলনায় এখন মানবিক সহায়তার প্রয়োজন কিছুটা কমেও এসেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 2021 সালের আগস্টে আফগানিস্তানের বর্তমান প্রশাসন ক্ষমতায় আসার পর বহু আফগান নাগরিক যারা মার্কিন সেনাবাহিনী বা সাবেক আফগান সরকারকে সহযোগিতা করতেন, তারা বিশেষ অভিবাসী ভিসা SIV নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। প্রায় 80,000 আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। তাদের মধ্যে বেশিরভাগই আশ্রয় প্রার্থী বা বিশেষ অভিবাসন ভিসা SIV পেয়েছেন। এর মধ্যে প্রায় 11,000 আফগান নাগরিক টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস TPS এর অধীনে আছেন। মার্চ মাসে DHS অভ্যন্তরীণভাবে TPS বাতিলের সিদ্ধান্ত নেয়, তবে সে সময় এটি প্রকাশ করা হয়নি। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতায় আসার ঠিক আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কিছু দেশের জন্য TPS বৃদ্ধি করেছিলেন। তবে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প হাইতি, ভেনেজুয়েলা ও অন্যান্য কিছু দেশের TPS বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।